হাই ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভ্রমণ ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। কিছুটা স্বাদ বদলের আশায় আমরা কয়েকটি ডেস্টিনেশন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা প্রথমে যাব শিটং। কোচবিহার থেকে শিটংয়ের দূরত্ব 164 কিলোমিটার। তাই এই শিটং যাওয়ার উদ্দেশ্যে আমরা কোচবিহার থেকে প্রথমে ফালাকাটা, বীরপাড়া, জটেশ্বর, বিন্নাগুড়ি, মালবাজার, ওদলাবাড়ি, সেবক হয়ে আমরা পৌঁছে যাব কালীঝোড়া বাজার। এই কালীঝোড়া বাজার থেকে বাঁদিকে একটি রাস্তা ওপরের দিকে উঠে যায়। এই রাস্তাটি হলো শিটং যাওয়ার রাস্তা। কোচবিহার থেকে শিটংয়ের দূরত্ব 164 কিলোমিটার। আমরা এই শিটং যাওয়ার পথে দেখব লাটপাঞ্চার, এখানে একটি ছোট ভিউ পয়েন্ট আছে। তারপর সেখান থেকে আমরা চলে যাব অহলদারা। এই অহলদারায় দেখব সিংকোনা প্ল্যান্টেশন এবং অহলদারা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটি কিন্তু পাহাড়ের 360 ডিগ্রি ভিউ এখানে ধরা পড়বে। আমি দেখাবো আপনাদের আস্তে ধীরে। এবং এই অহলদারা ভিউ পয়েন্ট দেখার পরেই আমরা পৌঁছে যাব কমলালেবুর দেশ শিটংয়ে। এই শিটংয়েই আজ আমাদের রাত্রিবাস। সেবক ব্রিজ শেষ হতেই দেখুন সামনের রাস্তাটি দুভাগ হয়ে গেছে। বাঁদিকের রাস্তাটি দিয়ে গেলে আপনি পৌঁছে যাবেন শিলিগুড়ি, আর ডান দিকের রাস্তাটি উঠে যাবে পাহাড়ে। অর্থাৎ যে রাস্তা ধরে আপনি পৌঁছে যেতে পারেন দার্জিলিং কিংবা সিকিমে। কালীঝোড়া বাজার থেকে বাঁদিকে উঠে যাওয়া শিটংয়ের রাস্তা ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। দারুণ সুন্দর সর্পিলাকার এই রাস্তা। দুপাশে রয়েছে পাইন, শাল ও সেগুনের সমারোহ। সবুজে ছাওয়া এই রাস্তাটি কিন্তু অত্যন্ত চড়াই। প্রায় আধ ঘন্টা চলার পর আমরা এসে উপস্থিত হলাম লাটপাঞ্চারে। কালীঝোড়া বাজার থেকে এই লাটপাঞ্চারের দূরত্ব 11 কিলোমিটার। এখানে এটা একটা অফবিট জায়গা। আপনি ইচ্ছা করলে এই লাটপাঞ্চারেও এসে বিভিন্ন হোমস্টেতে থাকতে পারেন। এখানেও আমরা অনেক হোমস্টে দেখতে পাচ্ছি। এটা একটা ভিউ পয়েন্ট। দূরে তিস্তা নদীর এক অসাধারণ সৌন্দর্য দেখা যাচ্ছে। আমরা এসে দাঁড়িয়েছি সিংকোনা প্ল্যান্টেশন এরিয়াতে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এলাকাটি জুড়েই সিংকোনার ঝাড় রয়েছে। লেখাই আছে টিকিট কাউন্টার অফ সিংকোনা প্ল্যান্টেশন।
পাশে রয়েছে সিংকোনা প্ল্যান্টেশন, আরেক পাশে একে একে সারি দিয়ে বিভিন্ন হোমস্টে। একটু দূরেই উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি অকলদারা ভিউ পয়েন্ট, সাধারণ পাহাড়ের ভিউ দেখুন আপনারা, অসাধারণ। আপনি এখানে দাঁড়ালে 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবেন। এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের জন্য নির্ধারিত হোমস্টেতে। এই হলো আমাদের জন্য নির্ধারিত হোমস্টে। এখানে আমাদের ওয়েলকাম জানানো হচ্ছে। থ্যাংক ইউ। এক দারুণ মুহূর্ত, তার সাক্ষী থাকছি আমরা। আমাদেরকে ওনারা উত্তরীয় পরিয়ে ওয়েলকাম জানাচ্ছেন। আমাদের এই হোমস্টেতে আমাদের জন্য রাখা লাঞ্চ বেশ সুন্দর। লাঞ্চে রয়েছে পাঁপড় ভাজা, স্যালাড, ডিম, আলু ভাজা। দিব্যদা, আমি তোমার অনুমতি নিয়ে স্টার্ট করলাম। হ্যাঁ, স্টার্ট করে ফেলো। আজ আমাদের এই ভ্রমণ যাত্রার দ্বিতীয় দিন। শিটং থেকে বেরিয়ে আমরা প্রথমে যাব যোগীঘাট। এখানে দেখব যোগীঘাট ব্রিজ এবং সেখানে কিছুটা সময় কাটানোর পরে আমরা চলে যাব মংপু। এই মংপুতে রয়েছে রবীন্দ্রনাথের জলসা বাংলো, যেটা এখন রবীন্দ্র ভবন নামে পরিচিত। এই মুহূর্তে আমরা শিটং হোমস্টে থেকে বেরিয়ে চলেছি যোগীঘাটের পথে। রাস্তায় কিছু কমলা বাগান, অর্থাৎ শিটং নামেই কমলা লেবুর দেশ। সেই কমলা লেবুর দেশে এসে কমলা বাগান না দেখলে চলে না। কাজেই আমরা এখানে কমলা বাগান দেখে তার সামনে দাঁড়িয়ে পড়লাম। এখানে একটু ফটো সেশন করব, চলুন দেখা যাক। অবশেষে আমরা এসে পৌঁছলাম যোগীঘাট। শিটং থেকে রওনা দিয়ে প্রায় 1 ঘন্টা পথ চলে আমরা এসে পৌঁছালাম যোগীঘাট। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যোগীঘাটে রলি নদীর উপর তৈরি যে ব্রিজ, সেই ব্রিজের সামনে। এই ব্রিজটি পেরিয়েই আমরা ওপার থেকে এপারে এসেছি। আমাদের কমলবাবু অনেকবার এই ডুয়ার্স অঞ্চল তিনি প্রায় চষে ফেলেছেন। আমার বন্ধু তথা আমাদের এই সহযাত্রী।
কমলবাবু এই জায়গাটি নিয়ে কিছু বলবেন। এটা হচ্ছে যোগীঘাট ব্রিজ। এটা হচ্ছে শিটং 2 আর শিটং 3কে কানেক্ট করে। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা হচ্ছে রলি নদী। এটা তিস্তা নদীর একটা ট্রিবিউটারি। এটা নিচে গিয়ে তিস্তা নদীতে মিশেছে। আর এই যোগীঘাট পার হলে একদিকে মংপু পড়ে যাচ্ছে, আর একদিকে শিটং পড়ে যাচ্ছে। যোগীঘাট ক্রস করে আমরা মংপুতে ঢুকবো। এরপরে আমরা এখান থেকে যাব, এরপরে আমরা এখান থেকে যাব মংপু রবীন্দ্রনাথের বাংলো আমরা ঘুরবো। ওখানে আমরা রবীন্দ্রনাথের জলসা বাংলো দেখবো। ওখান থেকে আমরা 3 মাইল 6 মাইল হয়ে আমরা ঢুকবো তাকদাতে আছে হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল এবং হচ্ছে রংলি টি স্টেট আর হচ্ছে অর্কিড সেন্টার, যেটি মানে ব্রিটিশদের তৈরি করা। তারপরে সেখান থেকে আমরা চলে যাব তিনচুলেতে যাব আমরা। তিনচুলে মনস্ট্রি এবং গুম্বাদারা ভিউ পয়েন্ট হয়ে আমরা লামাহাটা যাব। লামাহাটা দেখে সবার শেষে আমরা সেখান থেকে লেপচা জগৎ যাব, চলে যাব। এবং লেপচা জগতেই আজকে আমাদের রাত্রিবাস। আমরা মংপুতে রবীন্দ্রনাথের জলসা বাংলোর সামনে চলে এসেছি এবং এখানে একটি মিউজিয়াম আছে। এই মিউজিয়ামটি দেখতে হলে আপনাকে 25 টাকার টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। আমি এখন বসে আছি বিখ্যাত জলসা বাংলোর সামনে, যেটা এখন রবীন্দ্র ভবন মংপু নামে পরিচিত। রবীন্দ্রনাথ 1938 সালে 21শে মে প্রথম মংপুতে এসেছিলেন এবং তিনি তখন এসে উঠেছিলেন মংপুর সিংকোনার সুরেল বাংলোতে। পরে ওই সালেরই 5ই জুন থেকে 9ই জুন তিনি এখানে এসে উঠেছিলেন এবং এই কদিন তিনি মংপুর এই বাংলোতেই কাটিয়েছিলেন। এখানে থাকাকালীনও তিনি অনেক লেখা তিনি লিপিবদ্ধ করেছেন। সেগুলো এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার পাশেই যে মিউজিয়াম, এই মিউজিয়ামটিতে ঢুকলে এ সম্বন্ধে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। তবে এখানে ভেতরে ক্যামেরা নিষিদ্ধ থাকায় আমি এর ভেতরের ছবি আপনাদের দেখাতে পারছি না। ওগো বিদেশিনী, আমি চিনি তোমারে। ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে। ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী, আমি আকাশে পাখি আকাশ শুনেছি তোমার গান। আমি সপেছি তোমাকে প্রাণ গো বিদেশিনী। অনুভ্রমী এসেছে, আমি এসেছি নতুন দেশে। আমি অতিথি তোমার দ্বারে। ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী, আমি চিনি তোমারে। ওগো বিদেশিনী। আমরা চলে এলাম তাকদা অর্কিড সেন্টারে। জলসা বাংলো থেকে 3 মাইল, তারপর 6 মাইল হয়ে আমরা অবশেষে এসে পৌঁছেছি তাকদায়। তাকদার এই অর্কিড সেন্টারটিতে বহু প্রজাতির অর্কিডের একটা সমাহার এখানে লক্ষ্য করা যায়। বহু পর্যটক তাকদায় এলে এই অর্কিড সেন্টারটি দেখে থাকেন। বহু প্রজাতির অর্কিডের কালেকশন
এখানে এলে আপনি দেখতে পাবেন। এবারে দেখুন এখানকার অর্কিড সেন্টারের অর্কিডের কিছু নিদর্শন। এবং এই গার্ডেনে প্রচুর মেডিকেল প্ল্যান্টস রয়েছে, তা এই বোর্ডে দেখানো হয়েছে। দুপাশে সুন্দর ঝাউ গাছের সারি, তার মধ্য দিয়ে পাথর বাঁধানো এই রাস্তা। চারিপাশে প্রচুর অর্কিডের কালেকশন রয়েছে। ধরুন আরো একটি কালেকশন দেখার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক রকম অর্কিডের কালেকশন এখানে রয়েছে। এই সেন্টার থেকে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম। বাগদা অর্কিড সেন্টার দেখার পরে এবার আমরা চলে এলাম তিনচুলে ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টে দাঁড়ালে আপনি 360 ডিগ্রি পাহাড়ের ভিউ পেয়ে যাবেন। এখান থেকে সামনেই দেখা যাচ্ছে, আরেকটু পরেই আমরা সেখান দিয়ে যাব। এই সামনেই রয়েছে আপার পেশক টি গার্ডেন, সেখানে দাঁড়িয়েও আপনি ছবি তুলতে পারেন টি গার্ডেনের মধ্যে দাঁড়িয়ে। এখান থেকে আমরা আপার পেশক টি গার্ডেন হয়ে মিনিট 10 পথ চলার পরেই আমরা নেমে যাব লামাহাটায়। লামাহাট আমাদের লাঞ্চ হবে। লাঞ্চের পরে আমরা সেখান থেকে ঘুম হয়ে চলে যাব লেপচা জগৎ। এবং আজ কিছুটা মেঘে ঢাকা, যার ফলে স্লিপিং বুদ্ধকে খুব সামান্যই দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এবং তার সঙ্গী সাথী অন্যান্য শৃঙ্গগুলো মিলে সৃষ্টি হয় স্লিপিং বুদ্ধের। हेलो हमारे ये तीन चूल्हे व्यू पॉइंट है। तीन चूल्हे লামাহাটা থেকে আমরা এসে পৌঁছলাম ঘুম। ভারতবর্ষের সব থেকে উচ্চতম রেল স্টেশন এই ঘুম।
এই হলো দার্জিলিংয়ের বিখ্যাত হোম স্টেশন। গতকাল সন্ধেবেলা আমরা এই লেপচা জগতে এসে পৌঁছেছিলাম এবং এখানে লক্ষ্য হোমস্টেতে আমরা আমাদের রাত্রিবাস করেছিলাম। আজ আমাদের এই ভ্রমণ পর্বের তৃতীয় তথা শেষ দিন, অর্থাৎ আজ সন্ধেবেলা আমরা আমাদের কোচবিহার তথা বাড়িতে ফিরে যাব। এই মুহূর্তে আমরা চলেছি, এই সামনেই একটি ভিউ পয়েন্ট আছে। লেপচা জগতের এই ভিউ পয়েন্টটি দেখার জন্যে আমরা আস্তে আস্তে সেই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলেছি এবং প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। এই হলো ভিউ পয়েন্ট এবং মেঘমুক্ত আকাশ থাকায় স্লিপিং বুদ্ধকেও ভালো মতো দেখা যাচ্ছে। ভিউ পয়েন্টে এসে সুরজিৎ কিরকম লাগছে একটু বলো। সকালে ঘুম থেকে ওঠার পর খুব ঠান্ডা, ভাবছিলাম যে না একবারে বেরিয়ে এখান থেকে চলে যাবো। তারপর স্নান করলাম, এবার মুন্না ভাইয়ের কাছে শুনতে পেলাম যে ভালো একটা স্পট আছে। এসে দেখলাম যে হ্যাঁ একটা ভিউ পয়েন্ট, আপনি দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্টটা, দেখুন কি সুন্দর সুশোভিত সিংহ, চারপাশে দৃষ্টি। এখন অবশ্য একটা মেঘ উঠে গেছে, একটু করে এটা দেখাই যাবে না। তো এই হলো এখানকার ভিউ পয়েন্টে যাওয়ার সিঁড়ি। বয়স্ক লোকেরাও এখান দিয়ে খুব সহজেই নেমে আসতে পারবেন, তার জন্য সুন্দর ধাপ কেটে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। দুরকম রাস্তাই আছে। এটা এক ধরনের রাস্তা যেটা পাথর দিয়ে তৈরি, পাথর দিয়ে ধীরে ধীরে চড়াইয়ের উপরে উঠতে হবে। আবার এই পথে যদি বয়স্ক লোকেদের সমস্যা হয়, সেই কারণে এখানে ধাপ কেটে সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকমেই বয়স্ক বাচ্চা কারোরই সমস্যা না হয়। আমরা ধীরে ধীরে আমাদের লক্ষ্য হোমস্টের দিকে ফিরে যাচ্ছি। সেখানে গিয়ে এখন আমরা আর্লি লাঞ্চ করে গাড়িতে চেপে বসবো। এই হলো আমরা যে লক্ষ্য হোমস্টেতে ছিলাম তার ভেতরের দৃশ্য। দরজা দিয়ে ঢুকেই প্রথমেই রয়েছে ডাইনিং হল। খুব সুন্দরভাবে সাজানো এই ডাইনিং হলে প্রতিটি টেবিলে 4 জন করে বসবার জায়গা রয়েছে এবং ওনাদের রান্না খুব সুস্বাদু, খুব সুন্দর। এই ডাইনিং হলের পাশের রুমেই আমার
রাত্রিবাসের ঠিকানা হয়েছিল। এই আমার রুমটি, একটা টেবিল দিয়েছে, সুন্দর বেড, এই হচ্ছে বাথরুম, সমস্ত অ্যাপারেটসই এখানে রয়েছে এবং সবথেকে বড় কথা গিজার রয়েছে, যার ফলে সকালে স্নান করার জন্য গরম জলের অভাব আপনার বোধ হবে না। বালতি, মগ থেকে শুরু করে আয়না এবং আপনার জামা কাপড় রাখবার জন্য রড, সব কিছুই এখানে রয়েছে। লেপচা জগৎ থেকে বেরিয়ে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সুখিয়া বকরীর সীমানা ভিউ পয়েন্টে। আমরা ধীরে ধীরে ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। কিছুটা চড়াই ভেঙে এখানে উঠতে হয়। এবারে দেখুন ভিউ পয়েন্টটি। এখান থেকে আপনি 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবেন পাহাড়ের। সুখিয়া বকরীর সীমানা ভিউ পয়েন্ট দেখার পর আমরা পশুপতি, মিরিক ও শিলিগুড়ি হয়ে কোচবিহারে ফিরে এলাম। তবে এই ট্রিপের জন্য কিছু গাড়ি ও হোমস্টের নাম্বার দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরির জন্য উৎসাহ যোগাবে।